আসসালামু আলাইকুম, জনকণ্ঠ ঈদ স্পেশাল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদি হাসান মারুফ। আজ আমার সাথে যিনি রয়েছেন তিনি রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত। আমার সাথে রয়েছেন ওবায়দুর রহমান নোমান। ভাই, কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। একটি দল বলছে 36 দিনের আন্দোলন, আর একটি দল বলছে 16 থেকে 17 বছরের আন্দোলন। আন্দোলনটা কত দিনের? ধন্যবাদ আপনাকে, আর ধন্যবাদ জনকণ্ঠকে যে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং যে যেখান থেকে আমাকে শুনছেন। আপনার প্রশ্নটা অনেক বেশি আমি জানি না প্রাসঙ্গিক কিনা, কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ যেহেতু এই ঘটনার এই বিষয়বস্তুর অবতারণা হয়েছে বলেই আপনি আজকে আমাকে প্রশ্নের অবতারণা করেছেন। আমি বলতে চাই, দেখেন, আমি যদি একটু পিছনের দিকে তাকাই, যে আমাদের 16 বছর 2013-র পরে আমাদের আন্দোলনটা কেন করতে হয়েছিল? যখন আমাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, যখন আমাদের মৌলিক অধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা ছিল না, গণমাধ্যমকে যখন কুক্ষিগত করা হয়েছে, আমরা যখন দেখতে পেয়েছিলাম যে যখন এই দেশকে একটা দুর্নীতির একটা অবরাণ্য আপনার যখন সৃষ্টি করা হয়েছিল, তখনই কিন্তু আমাদের আন্দোলন সংগ্রামে আমাদেরকে যুক্ত হতে হয় একটা রাজনৈতিক দল হিসেবে। এখন যদি 2014 সালে সেই তৎকালীন ফেসিস্ট শেখ হাসিনা সরকার যদি ইনক্লুসিভ ইলেকশনটা কোনো তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে দিত, তাহলে কি আন্দোলন করতে হতো? অবশ্যই না। তাহলে কি এই ফেসিস্ট হাসিনার তৈরি হতো না? এই ফেসিস্ট আওয়ামী লীগের তৈরিটা আমরা দেখতে পেতাম না, অবশ্যই না। তো আমাদের কিন্তু এই আন্দোলনটা ছিল আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণের মৌলিক অধিকারগুলো নিয়ে। তো সেখানে আমরা আমাদের মতো করে আন্দোলন করেছি। হ্যাঁ, আমরা ব্যর্থ হয়েছি বারবার, কিন্তু আমরা এই আন্দোলনটা করেছি তো আমাদের দেশের আপামর জনসাধারণের জন্য, মানুষের অধিকারের জন্য, ন্যায়ের জন্য, তাই না? অবশ্যই। সো এখন অনেকেই বলে যে 18 বছর কি বলে 16 বছর আপনারা পারেন নাই। 16 বছর কোথায় ছিলেন? 16 বছর আমরা কোথায় ছিলাম? সবার উদ্দেশ্যে আমরা বলতে চাই, যারাই কথা বলে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, 16 বছর আমরা পঙ্গুত্ব বরণ করেছি। ন্যায়ের পথে আন্দোলন করতে আমরা পঙ্গুত্ব বরণ করেছি। ন্যায়ের পথে আন্দোলন করতে গিয়ে আমাদের গুমের শিকার হতে হয়েছে, আমাদের খুনের শিকার হতে হয়েছে, আমাদেরকে আপনার মাসের পর মাস, বছরের পর বছর আমাদেরকে কারাগারের অন্ধকার পৃষ্ঠে আমাদেরকে থাকতে হয়েছে। আমাদের পুরো, আমি জানি না পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা অন্য কোনো দেশে আছে কিনা, এত মামলা, লক্ষ লক্ষ মামলা অন্য কোনো বিরোধী দল নিপীড়নের জন্য আপনার করা হয়েছে কিনা এটা আমার জানা নাই। তাহলে এই যে আমরা আস্তে আস্তে আপনার বছরের পর বছর, মাসের পর মাস আমাদের যে আন্দোলন সংগ্রাম, তো যারা এগুলো বলে তাদেরকে আমরা বলতে চাই, আপনারা কোথায় ছিলেন? আপনারা অন্যায়কে সাপোর্ট করেছিলেন, ছাত্রলীগের পতাকা দলে তখন ছিলেন, শেখ মুজিবুরকে তখন আদর্শিক পিতা বলে আপনারা গুণগান গেয়েছেন, কাব্য রচনা করেছেন, সেগুলো তো আমরা সোশ্যাল মিডিয়া এখনো আমরা দেখতে পাই। সেটাই, তাই না? এখন আমি আপনাকে বলি, আমরা এখন বলি যে 36 দিনের আন্দোলন। সেটাই, ঠিক আছে। তো আমাদের এই আন্দোলনের ইস্যুটা প্রথম কি ছিল? শুরুটা কি ছিল? কোটা সংস্কার আন্দোলন। দেখেন, এটা কিন্তু জাতীয় কোনো ইস্যু না, এটা কিন্তু একটা ছাত্রদের একটা মানে কি বলবো, অনেকগুলা আপনার ইস্যুর মধ্যে একটা ইস্যু। যখন ওরা কোটা সংস্কার আন্দোলন তারা করছিল, তখন কিন্তু ছাত্রলীগ কিন্তু ওনাদেরকে গণপিটুনি দিচ্ছিল। অবশ্যই মনে আছে আপনার? হ্যাঁ। তখন কিন্তু তারা মার খাচ্ছিল, বলছিল ছাত্র দলের ভাইয়েরা আমাদের পাশে দাঁড়ান।
বিএনপির ভাইরা আমাদের পাশে দাঁড়ান, অন্যান্য রাজনৈতিক দলকে তারা আহ্বান, অ্যাকচুয়ালি তারা স্পেশালি তারা বিএনপিকে তারা পাশে চাচ্ছিল। তখন আমরা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় ছাত্র সমাজের প্রতিনিধিত্ব করে, তাদের যে কোনো সমস্যায় আমরা কিন্তু এগিয়ে আসি, বিকজ এটা আমাদের সমস্যা, তাই না? ছাত্রদের যে কোনো সমস্যা মানে আমাদের সমস্যা। তো সেটাকে উপলব্ধি করে কিন্তু আমার প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা প্রকাশ্যে আপনার ঘোষণা দেই। আমাদের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির কিন্তু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কিন্তু ঘোষণা দেন যে আমরা এই যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনের পক্ষে আমাদের প্রকাশ্যে আমরা আমাদের সমর্থন দিচ্ছি। এবং এই আন্দোলনের সাথে আমরা শারীরিকভাবে এবং মৌখিকভাবে আমরা এখানে ইনভলভ থাকবো। তারপরে কি হলো, আন্দোলনটা কিন্তু আরো জোরালো হলো, এক দফাতে ট্রান্সফার হলো। আমাদের তো 16 বছরের আমাদের দফাই ছিল এক দফা, আমরা তো এক দফাতেই ছিলাম। আর কোটা সংস্কার আন্দোলন তো ওরা শুধু চেয়েছিল কোটা সংস্কার আন্দোলন, সেটাই। আর আমরা কিন্তু অর্গানাইজড, বিএনপি একটা রাজনৈতিক দল যারা 16 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমরা কিন্তু আন্দোলনের অলি গলি সব কিন্তু আমরা জানি। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, আপনি যখন একটা দেশের আর্মি, একটা দেশের র্যাব, একটা দেশের পুলিশ, আপনার ল এনফোর্সমেন্ট সবগুলো যখন আপনার 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 সরকার ইউজ করে, তখন কিন্তু ফেসিজম তৈরি হয়। আর এই পুলিশের, আর্মির, র্যাবের গুলির মুখে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করে আসছি, আমরা কিন্তু পিছু হটি নাই, আমরা কিন্তু সমঝোতা করি নাই। এখন তারপর কি হলো, আমি 36 দিনের আন্দোলনে আসছি। তারপর যখন আপনার আন্দোলনটা ঘনীভূত হওয়া শুরু করলো এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সে প্রকাশ্যে আপনার ঘোষণা দিল যে আমাদের শুধু ছাত্র দল না, এখানে বিএনপির প্রত্যেকটা ইউনিটের এবং প্রত্যেকজন নেতাকর্মীর এই যৌক্তিক আন্দোলনে মাঠে থাকতে হবে। যারা কোটা সংস্কার আন্দোলনের যারা ছাত্র আছে তাদের পাশে থাকতে হবে। তখন কিন্তু এটার ওদের আন্দোলন নাই, সেটাই। এখন আপনার আমরা যখন এটাকে আন্দোলনটা যখন একটা স্ফুলিং এর মতো সব জায়গায় চলে গেলো, আপনি হয়তো বা জানেন পুরো ঢাকা শহরটাকে কিন্তু 3টা সেক্টরে ভাগ করা হলো। হ্যাঁ, 3টা সেক্টরে ভাগ করা হয়েছিল। এবং সেটা কিন্তু আমাদের কথা না, সেটা কিন্তু বিএনপির কথা না, সেটা বলেছে কে, আপনার গণপরিষদের তৎকালীন গণপরিষদের তারেক। সেটা বলেছে কে, আপনার এই কি বলে এবি পার্টির ফুয়াদ। সেটা বলেছে কে, আমি বলছি অন্যান্য রাজনৈতিক দলের যারা ছিল তারা কিন্তু সেটাকে প্রকাশ্যে তারা এনেছে এবং চ্যালেঞ্জ করেছে যে কি বলে আন্দোলনের যত লজিস্টিক সাপোর্ট সব কিন্তু লন্ডন থেকে আসছে, সব কিন্তু আপনার বিএনপি থেকে এটা লজিস্টিক সাপোর্টটা দেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু হাসনাত সার্জিস তারা কিন্তু এটা স্বীকারও করে নিয়েছে। হ্যাঁ, তারপর আপনি আসেন যখন দেখলো আমাদের যখন কয়েকজনকে মেরে ফেলা হলো, তখন কি হলো যে আন্দোলনটা আমি তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির 16-17 তারিখে আমি নিজে আন্দোলন নেতৃত্ব দেই। এবং তখন তো পাবলিক ইউনিভার্সিটির ছেলেপেলে খুবই কম ছিল 10%, কারণ পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া হলো। তো তখন কি করলাম, আমরা আশেপাশে যে স্কুল কলেজগুলো আছে সেগুলোকে অর্গানাইজ করে এদেরকে আমরা আন্দোলনের সাথে সম্পৃক্ত করলাম, তাদেরকে মোটিভেট করলাম, তারা আন্দোলনের সাথে সম্পৃক্ত হলো, তাদেরকে আমরা ক্যাম্পাসে ঢুকালাম। ক্যাম্পাসে ঢুকে আমরা ছাত্রলীগকে অবাঞ্ছিত ঘোষণা করে ওদেরকে আমরা কি বলে লাঠি পেটা করে এখান থেকে আমরা বের করে দিলাম। তো আমি তো 18 তারিখে আমি 15, 16, 17, 18 তারিখে আমি আপনার ফকিরাপুল ছাত্র দলের কেন্দ্রীয় যে মিছিল ছিল জুলাই আন্দোলন, সেখান থেকে আমি অ্যারেস্ট হই। আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়, আমার কোমরে রক্ত থেতলে ফেলা, এখন পুরো ডান পাশটা আমার উইক আর ব্যথা, আমাকে 2বার পুলিশ হসপিটালে নেওয়া হয়। আমাদের ডিবি অফিসে তো ম্যাক্সিমাম আপনার গেলে আপনি দেখতে পারতেন তখন যে আমাদের বিএনপির কোনো আপনার শীর্ষ পর্যায়ের কোনো নেতা তখন বাকি ছিল না, সবাইকে ডিবি অফিসে আপনার টর্চার করা হয়েছে। হোয়াট এভার, আপনি তারপর যখন আমরা দেখলাম যে তারা 8 দফা দিল, 8 দফাতে কি আপনার সরকার পতনের কোনো 1 দফা
হাসিনা পতনের কোনো দফা ছিল? না, 9 দফাতে কি হাসিনা পতনের কোনো দফা ছিল? না। তার মানে আমরা আমরা যদি এখন রিসেন্টলি জুলকার নাইন শায়ার ভাইয়ের যদি আমরা একটা অ্যানালাইসিস দেখি, হ্যাঁ, তো আমরা তখন দেখতে পাবো যে তখনকার যে কনভারসেশনগুলা, যে আলোচনাগুলা, সেক্ষেত্রে সেগুলো যদি আমরা সামনে নিই তাহলে দেখবো তারা কিন্তু বেসিক্যালি হাসিনার পতনটা চায় নাই। তারা চেয়েছিল কোটা সংস্কার আন্দোলন এবং সেফ এক্সিট। আপনাদের ছাত্র দলের সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিবের বয়স এবং তার ছাত্র দলে থাকা নিয়ে অনেকে মানেন যে ছাত্র দলে থাকতে হলে ছাত্র হতে হবে বা ছাত্র রাজনীতি থাকতে হলে একটা বয়স সীমা থাকে। আসলে আপনারা এটা কি বলবেন? ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নের অবতারণা করেছেন। আমি আপনাকে বলতে চাই, যখন আপনি ইউনিভার্সিটি কেন্দ্রিক রাজনীতিটা হয়, এটা একান্ত আমার পার্সোনাল মতামত যে তখন রানিং স্টুডেন্টদের দিয়ে কমিটি হওয়া উচিত। কিন্তু আপনি জানেন যে দুর্ভাগ্যজনকভাবে এবং দুঃখজনকভাবে বলতে হয় যে আমরা এই 16 বছরে আমাদের এমন একটা হায়ানা ফেসিস্ট রং হেডেড হাসিনা সরকারের, অবৈধ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হয়েছে, পুলিশের গুলির মুখে আমাদের আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। তো সেখানে আমরা অনেক কিছু আসলে করতে পারি নাই ওই সময়টাতে, এখানে আমাদের ব্যর্থতা আছে। কিন্তু আপনি যখন কেন্দ্রীয় রাজনীতির কথা বলবেন তখন কিন্তু এটা খুব ডিফিকাল্ট। রানিং স্টুডেন্ট দিয়ে তারা এত বড় একটা সংগঠন, তারা ওটার জন্য কেপেবল কিনা এটা কিন্তু আমাদের দেখতে হবে, বাস্তবিক কিনা, যে এটা আসছে এটা বাস্তবিক কিনা। হ্যাঁ, তো আমার মনে হয় যে ইউনিভার্সিটি কেন্দ্রিক যে ইউনিট কমিটিগুলো আছে এগুলো রানিং স্টুডেন্ট দিয়ে হওয়া উচিত। কিন্তু আপনি যখন কেন্দ্রীয় নেতৃত্বের কথাটা আসবেন সেখানে আমার কাছে মনে হয় যে একটু ম্যাচুরিটির দরকার হয় একটু, কারণ এখানে আপনার মোর দেন যেখানে ক্যাম্পাসের রাজনীতিটা নাই, এটা আপনাকে হচ্ছে ম্যানেজমেন্টের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, আপনাকে এখানে পুরা বাংলাদেশের যে যতগুলো ইউনিট আছে সেগুলোকে আপনার ইউনাইটেড রাখা, তাদেরকে কন্ট্রোল করা, তাদেরকে আপনার একটা শৃঙ্খলার মধ্যে রাখা, এটার জন্য আমার মনে হয় যে তাদের জন্য ম্যান্ডেটরি যে আপনার একটা রানিং স্টুডেন্ট হতে হবে, এটা আমার কাছে মনে হয় না। হ্যাঁ, আপনি এটা কাজ করা এখন আমরা করতে পারি, যেহেতু আমি আবার আপনাকে বলতে চাই যে যেহেতু আমাদের একটা হায়ানা ফেসিস্ট হাসিনার বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে, আমরা তো কমফোর্টেবলি সেই আপনার রাজনীতিটা করতে পারি না, ঠিক মতো রাজনীতি করতে পারি না, আপনার গুম খুনের শিকার হয়েছেন। জি, তো সেইখানে এটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ছিল। তবে সামনের কমিটিগুলোতে অবশ্যই আপনার একটা বয়স সীমা, এটা হয়তো আমাদের দল সেটা দেখবে। বিএনপি একটি অর্গানাইজড, বেশ কিছুদিন আগে রুমিন ফারহান একটি বেসরকারি টিভি চ্যানেলে বলেছিলেন যে মাঠ পর্যায়ে যারা নেতা রয়েছে তারা চাঁদাবাজি করছে এবং তাদেরকে থামানো যাচ্ছে না। আপনি কি বলবেন? না, ওয়েল, আপনি খুব ভালো একটা কোশ্চেন করেছেন, চাঁদাবাজির ইস্যুটা। আচ্ছা, আপনার তো তৃণমূলে কি শুধুমাত্র বিএনপির কিছু নেতাকর্মী কি চাঁদাবাজিটা করছে, আর কোনো দল করছে না? বা এমন কোনো দল বাকি আছে যাদের বিরুদ্ধে এলিগেশনটা আসতেছে না বা তারা করছে না, তাই না? হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু জনকণ্ঠে আছেন, জনকণ্ঠের মতো একটা মেইন স্ট্রিম পত্রিকাতে, আপনাদের কাছে তো প্রতিদিনই এই নিউজগুলো আসতেছে, আপনি ভালো বলতে পারবেন। আমি আপনাকে যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের তারুণ্যের প্রতিনিধি জনাব তারেক রহমান, আমাদের দল এবং আমাদের নেতা তারেক রহমান এই চাঁদাবাজির ইস্যুতে, দুর্নীতির ইস্যুতে আমাদের জিরো টলারেন্স। আমি আপনাকে বলতে চাই যে যেখানেই হচ্ছে আপনার এই চাঁদাবাজির ইস্যুটা আসতেছে সেখানেই কিন্তু আমাদের আপনার তাকে বহিষ্কার করা হচ্ছে প্রাথমিক পদ থেকে, অথবা শুরু থেকে দেখে আসছে। হ্যাঁ, এবং আমাদের আছে যে বিবৃতি দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে, আমাদের নেতাকর্মীদের আপনার নির্দেশনা দেওয়া হচ্ছে তাদেরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে, স্থানীয় পুলিশের কাছে সুপর্দ করার। এবং আপনি দেখেছেন যে আমাদের মোটামুটিভাবে যেখান থেকে যখন এই 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 আপনার নিউজগুলো আসতেছে, আমরা কিন্তু আপনার সরাসরি কিন্তু আমরা সেই স্টেপ নিচ্ছি। অবশ্যই বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠন এটা কিন্তু করছে না। এনসিপির বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ, যেখানে আপনার স্বৈরাচারী হাসিনার এপিএস এর বিরুদ্ধে ছিল 400 কোটি টাকা 16 বছরে,
আর এই কি বলে আসিফ আসিফ মাহমুদ, তার এপিএস এর বিরুদ্ধে 350 কোটি টাকা। নাহিদের এপিএস, হ্যাঁ, তারপরে আপনার মাহফুজের এপিএস, মানে কারোটা তো বাদ যাচ্ছে না। তো সেক্ষেত্রে তারা এই ব্যাপারে তাদের কোনো স্ট্যান্ড এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি। আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলবেন, এবং রবিন ফারহানা যদি বলে থাকে, আমি তাকে বলবো যে যে আপনার সে যেটা বলেছে যে তৃণমূলে কিছু হচ্ছে, আমি তো সেটা অস্বীকার করছি না, এবং আমরা যে ভুল স্বীকার করছি, এখানে আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের দৃষ্টিভঙ্গি। অবশ্যই। কিন্তু অন্যান্য রাজনৈতিক গুলো আপনি দেখেন, জামাতের কথা দেখেন, জামাত ইসলামের কথা যদি আমি বলতে চাই, তাহলে তো আমার একদম হৃদয় ক্ষরণ হয় যে দলটার সাথে আমাদের এত বছর আমাদের সাথে পথ চলা, সেই দলটা মানে তার মুখোশ উন্মোচন কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আপনি যখন ভালো সময় আপনার থাকবে, আপনি যখন নির্যাতিত হবেন, তখন কিন্তু আপনার আসল চিত্রটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি যখন ভালো আপনার সময় থাকবে, তখন কিন্তু এই চরিত্রটা কিন্তু ফুটে উঠবে, এটাই কিন্তু সত্যি। নাহিদ ইসলাম গতকাল বলেছেন যে কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বর নির্বাচন চায়, তাদের বক্তব্যের সাথে ভারতের মন্তব্যের কোনো পার্থক্য নেই। ভারতের মন্তব্যে সে কিন্তু এটা বলেছে। তার প্রতি উত্তর আমরা বলতে পারি, জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয়, তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে। কবির ভাষায় বলতে হয়, অবাক নয়নে আমারও জানতে ইচ্ছে করে, হ্যাঁ, যে এখানে ভারত কোত্থেকে আসলো। আপনি যদি একটু এই সমসাময়িক জিনিসগুলো একটু অ্যানালাইসিস করেন, আপনি দেখতে পারবেন যে এখানে অনেকগুলা আপনার ষড়যন্ত্র আমাদের এই বর্তমান সময়ে কিন্তু চলমান। হ্যাঁ, এবং এখানে বাংলাদেশকে এরা চাচ্ছে না যে স্টেবলের দিকে যাক, স্টেবল কোনো রাষ্ট্রের দিকে যাক, এক গ্রুপের সাথে এক গ্রুপে লাগানো, হ্যাঁ, মানে কিভাবে একটা দ্বিধা বিভক্তি করা যায়, অনৈক্য করা যায়, এটা কিন্তু আপনার চলমান। সেটাই আমার কথা হচ্ছে, এই ভারতের দ্বারা, এবং ভারত আওয়ামী লীগ তো ওয়ান বডি, এই ভারতের দ্বারা সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার থেকেও বিএনপি যদি কেউ থাকে তাহলে সেটা হলো সালাউদ্দিন আহমেদ। আমরাই বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এবং সংগঠন যারা এই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা ভারতীয় হাইকমিশন ঘেরাও করেছি। আমাদেরই দল একমাত্র রাজনৈতিক দল যারা কিনা 3 দিন ব্যাপী আমাদের তিস্তা নদী আহো বাহে তিস্তা বাঁচাই কর্মসূচি করেছে। হ্যাঁ, আমরা কর্মসূচি পালন করেছি কোথায়? বাংলাদেশ ভারত বর্ডারে, যেটা কিনা ভারতের জন্য হুমকি স্বরূপ। অবশ্যই। এবং হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে কিন্তু আমাদের এই কর্মসূচি পালন করা হয়েছে। আপনি আমাকে বলেন, আমাদের নেতা জনাব রুহুল কবির রিজভী, যে সে কিনা হচ্ছে তার ফ্যামিলির ভারত পণ্য, আপনার পুরো ভারত পণ্য বয়কটের ডাক দিয়েছে। তার স্ত্রীর শাড়ি পরিয়েছিল, সিম্বলিক একটা ব্যাপার, যেটা নিয়ে ভারতের পার্লামেন্টে আপনার সমালোচনা হয়েছে। আপনি আমাকে বলেন, তাহলে কোন আপনার লজিকে আপনার ভারতের সাথে আমাদেরকে ট্যাগ লাগানো হয়? আমি আপনাকে বলি, আমরা যে 16 বছর আন্দোলন সংগ্রামটা করেছি না, আমাদের কিন্তু আন্দোলন সংগ্রামে, আর যখন আন্দোলন সংগ্রাম আপনি করবেন, ইট যখন বেশি পুরাতে কিন্তু একসময় সে কি হবে, কঠিন ইস্পাত হয়ে যায়। তো আমরা কঠিন ইস্পাত, ঠিক আছে। কিন্তু যারা এগুলো বলে, তাদের ব্যাকগ্রাউন্ড যদি আমরা চেক করি, কয়দিন আগে আমরা বলেছি যারা শেখ মুজিবুর রহমানকে বলতো আদর্শিক পিতা, ঠিক আছে, পাহাড়ের মতো অটল, হ্যাঁ, পাহাড়ের চেয়ে বিশাল যার মন, বলতো না? হ্যাঁ, এটা সোশ্যাল মিডিয়াতে এখনো আছে। হাসনাত সার্জিস, যারা ছাত্রলীগের পতাকা তলে ছিল। আমি আপনাকে ছোট্ট করে একটু বলি, আপনি হাসিনার বিরুদ্ধে তারা বলতে পারে, ঠিক আছে, যে কোটা সংস্কার আন্দোলনে তারা সাফারার, কিন্তু যখন শেখ মুজিবুরকে নিয়ে যখন আপনার 5 আগস্টের পরবর্তী সময়টাতে যখন বারবার আপনার এই ধরনের কথা বলে, হ্যাঁ, তাকে যখন আপনার ন্যাক্কারজনকভাবে যখন বলা হয়, তখন কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে যে এটা আমরা বলতে পারি। আমরা 16 বছর আমরা শেখ মুজিবুরের আপনার বাকশাল নিয়ে আমরা কথা বলেছি, তার ফেসিজম নিয়ে আমরা কথা বলি, হাসিনার ফেসিজম নিয়ে আমরা কথা বলি, আমরা বলবো, কিন্তু
হাসনাত সার্জিসটা যখন বলে তখনই আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন জাগে, জাগে। তাদের ইন্টেনশনটা কি, তাদের পার্সোনালিটি কি, তাদের মাইন্ডসেটটা আসলে কি। তো আমি যেটা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বিশ্বাস করি, আমাদের শিকড়ে বিশ্বাস করি। সো আমাদের এই জন্য আমাদের জনাব তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নোমান ভাইয়ের মুখে আমরা ঈদের শুভেচ্ছাটি জানবো। নতুনের এই ক্যাতনুরে ওই আকাশে দেখা হবে বিজয়ের বেশে রাতের পরে নতুন কোনো ভোরে। ধন্যবাদ সবাইকে।